প্ল্যানটা সামান্য একটু চেঞ্জ করতে হচ্ছে, কারণ আজকে এসে যা দেখলাম। আর এখানে আরেকটা জিনিস কিন্তু খুব সাবধান, এখানে কিন্তু বহু চিটিংবাজি আর টাকা পয়সা খুব সাবধানে রাখবেন। নানা রকমের লোক, নানা ধরনের লোক ঘুরে বেড়ায়। বললাম শুয়ে পড়বো, কালকে যেহেতু সকাল সকাল উঠতে হবে, একটু আগে আপনাদের বললাম, কিন্তু এখন শুতে গিয়ে মানে ঘরের বাইরে পুরো 30 জনের ব্যাটালিয়ান লেগে গেছে। দেখালে আপনারা চমকে যাবেন। দেখুন, একটা কথা বলবো, এখানে কিন্তু বিজনেস হয়। যত লাইন পড়ুক, সারাদিন দাঁড়িয়ে থাকতে হলেও পুজো দিই, তারপর হোটেলে যাও। মোটামুটি জিজ্ঞেস করে যা জানতে পারলাম, 1:30 থেকে 2টোর আগে কোনো চান্স নেই। জয় তারা। নমস্কার, সঙ্গীতা আদি ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের দেখাবো তারাপীঠে পুজো দেওয়া থেকে বাড়ি ফেরা পর্যন্ত আমরা কি করলাম, কিভাবে পুজো দিলাম, কতই বা লাইন পড়লো, আর কোন কোন সমস্যার সম্মুখীন হতে হলো আমাদের, এই সব কিছু আপনাদের আমি দেখাবো। এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো আমরা কোথা থেকে রান্না করিয়ে খেলাম, তার খরচই বা কত, আর স্পেশাল লাইনই বা কত টাকা করে। তো এই যাবতীয় সব তথ্য পেয়ে যাবেন এই ভিডিওতে। তাহলে শুরু করি। আমরা এখন পুজো দিতে যাচ্ছি, কিরকম কি লাইন পড়বে কিচ্ছু জানি না, দেখা যাক, যাই, গেলে বুঝতে পারবো। প্ল্যানটা সামান্য একটু চেঞ্জ করতে হচ্ছে, কারণ আজকে এসে যা দেখলাম মারাত্মক লেভেলের ভিড়। তাই যারা মানে যেখান থেকে আমরা পুজো দেবো সেখান থেকে কথা বললাম, বললো কালকে সকালে একটু ভাড়া থাকবে, তাই কালকে ভোরবেলা আসবো পুজোটা দিতে। যেহেতু কালকে পুজো দেবো ভেবেছিলাম, কিন্তু দেওয়া হয়নি, তাই আজকে একদম ডিরেক্ট যত লাইন পড়ুক, সারাদিন দাঁড়িয়ে থাকতে হলেও পুজো দিই, তারপর হোটেলে যাবো। তাই এখন পুজো কিনতে যাচ্ছি, যে চেনাশোনা দিদি আছে শিবজির কাছে, ওখান থেকে পুজো কিনবো। পুজো কিনে নিয়ে ডিরেক্ট আপনাদের মন্দিরের ভেতরে গিয়ে দেখা হবে। পাদপদ্ম পূজা ভাণ্ডার, আমি যখনই যাই এই শিউলিদির কাছ থেকেই পুজো কিনি, আর এই দিদির ব্যবহারও খুব ভালো। দিদিকে এখন নেই নাকি? অবশ্যই বলে দাও, ঝিলিপি আছে 5টা লাইন, 300 আছে, 500 আছে, 1000 আছে, 1500 আছে, পশ্চিম অবশ্য 2000 আছে। সেই লাইন থেকে 70 নম্বর যে লাইনে যাবে, নিয়ে নে শান্ত, নিয়ে নে। যে লাইনে যাবে 164 করবো তো, ঠিক আছে। মায়ের কাছে আসলে মনের সব দুঃখ, যন্ত্রণা, কষ্ট কিভাবে যেন এক নিমেষে মিটে যায়। তাই তো দুবারও না ভেবে মায়ের কাছে চলে এলাম পুজো দিতে। তাই যখনই কোনো বিপদে পড়ি, সঙ্গে সঙ্গে মা তারাকে স্মরণ করি। যেহেতু ভাদ্র মাস পড়ে গিয়েছে, তাই দর্শনার্থীদের ভিড়ও অনেক বেড়ে গিয়েছে। লাইন চলে গিয়েছে একদম শেষ মাথায়। সামনেই কৌশিকী অমাবস্যা, তাই ভিড়ও অনেকটা বেশি। এখনো পর্যন্ত ভিড়টা কিছুটা এইরকম আছে, আপনাদের দেখাচ্ছি। এইভাবে ঘুরেছে। আজকে একটু কম ভিড় আছে, বসে পড়েছি আর কি করবো, যখন লাইন এগোবে তখন এগোবো। হ্যাঁ, লেকিন দুদিনে
আমার সাথে আলাপ হয়েছিল, আমার পিছনেই দাঁড়িয়ে আছেন এই জেঠিমা। জেঠিমা এসছেন লিলুয়া থেকে, আর আমার বাড়ি বালি, মাঝখানে একটা স্টেশন বেলুড়। তো আমরা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালোই গল্প করছিলাম, আর কানাঘুষে শুনতে পাচ্ছিলাম যে 12টায় মন্দির বন্ধ হয়ে যাবে, আবার 2টোয় খুলবে। জয় তারা, জয় তারা। এক টানে তো অনেকটা এসেছে, অনেকটা এগিয়েছে। 12টা বেজে গেছে, কি হবে বোঝা যাচ্ছে না। 12টা থেকে 2টো অবধি বলছে বন্ধ থাকবে, এখন জানি না। যদি বন্ধ থাকে তাহলে 2 ঘন্টা পুরো দাঁড়িয়ে যেতে হবে। দেখা যাক, 12টার সময় বলেছে গেট বন্ধ হয়ে যায়, 2টোয় খুলে। কটায় গেট? কালকের থেকে আজকে অনেকটা হালকা আছে, লাইফ অনেকটা হালকা আছে। বেজে গেল, এখনো প্রায় 1 ঘন্টা। 12টায় গেট বন্ধ হয়েছে, 1টা অবধি দাঁড়িয়েছি এখন অবধি। দেখা যাচ্ছে কখন খোলে। খোলা শুরু করলে তো আর বেশিক্ষণ লাগবে না, খুললে আর বেশিক্ষণ তো লাগবে না। যেহেতু এখনো আরো আধা ঘন্টার ওপর বাকি আছে গেট খুলতে, শান্তনু লাইনে দাঁড়িয়ে আছে। ভাবলাম ওদিকে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকুক, তাতে এই দিক দিয়ে একটু বেরিয়ে সব দেখে আসে, ওটাই যাচ্ছি। মোটামুটি জিজ্ঞেস করে যা জানতে পারলাম, 1:30 থেকে 2টোর আগে কোনো চান্স নেই মন্দিরের গেট খোলার। কারণ জেনারেল লাইনে পুজো দাঁড়িয়ে থাকতে হবে। সবাই দর্শনের জন্য এখানে বসে আছে। কোথা থেকে এসছো? কোথা থেকে? ওটা কোথায়? মুর্শিদাবাদ। হয়ে গেছে পুজো দেওয়া? এখান থেকে দেবেন? এগুলো কত করে দাদা? 100 করে। কোনটা? এগুলো 100 টাকা। আর এইগুলো? এগুলো 50। এটা কি মানে পুরো মায়ের প্রসাদ? এটা এগুলো 50 টাকা, এগুলো 100 টাকা। আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন মায়ের ভোগ। তারাপীঠের নাট মন্দিরে দর্শনার্থীদের ভাত, ডাল, তরকারি, পায়েস, চাটনি, এই যাবতীয় খাবার খাওয়ানো হচ্ছিল। তাই তারাপীঠের নাট মন্দির চত্বর এরকম ভিড় হয়েছিল। অনেক সাধারণ মানুষকে দেখলাম সেখানে তৃপ্তি করে বসে খেতে। প্রায় 1:25 হয়ে গেছে, তাই আর দাঁড়াবো না, আমি লাইনে চলে যাই। গেট এক্ষুনি খুলে যাবে। গেট খুলে গেছে। জয় তারা। গেট জাস্ট এইমাত্র খুললো। দীর্ঘ 2 ঘন্টা অপেক্ষা করার পর আমাদের গেট খুলে গেছে, এটাই শান্তি। জয় তারা। এই মায়ের মন্দির, নিচে দর্শনার্থীদের মহাপ্রসাদ দেওয়া হচ্ছে। আমাদের লাইন হওয়ার সাথে সাথে ভিআইপি লাইনের আগে ছাড়তে বসে। প্রকৃতি তার রূপ হঠাৎ করে বদলে নিল। ঝমঝমিয়ে নেমে এলো আকাশ জুড়ে বৃষ্টি। কিছুক্ষণ আগে
ওই রোদের মধ্যে দাঁড়িয়ে যে কষ্ট পাচ্ছিলাম, এখন এই বৃষ্টিতে অনেকটাই তৃপ্তি লাগছে। এরকম জল জমে গেছে, বাহ, বৃষ্টিটা ভালো জোরই হচ্ছে, মারাত্মক জোর বৃষ্টি। জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা। অবশেষে মায়ের অনেকটা কাছাকাছি পৌঁছে গেলাম, দূর থেকে মায়ের দর্শন পেলাম, তাই সঙ্গে সঙ্গে পকেট থেকে মোবাইলটা বার করে ক্যামেরা বন্দি করে নিলাম। পুজোটা হয়ে গিয়েছে, এখন আমরা বাইরে দাঁড়িয়ে আছি। যা বৃষ্টি পড়ছিল, মুসুলধারে বৃষ্টি নেমেছিল, বলতে গেলে প্রায় ভিজেই গেছি, মোবাইল জামা টামা সব ভিজে গেছে। তো যতটা পারলাম চেষ্টা করলাম আপনাদের থেকে দেখানো। এবার পুজোর ডালা যে দোকান থেকে নিতে, সেখান থেকে সব গুছিয়ে হোটেলে যাবে। দেখুন, একটা কথা বলবো, এখানে কিন্তু বিজনেস হয়। এই রাস্তা দিয়ে কিন্তু অনেকে আপনাকে বলবে যে চলুন একদম মায়ের সামনে পৌঁছে দেবো, অনেক কম টাকায় পুজো দিয়ে দেবো, আপনাকে 10 মিনিটে পুজো হয়ে যাবে। এগুলোর চক্করে কিন্তু কাঁদে নেন। আমাদেরকে অনেকে বলেছে, অনেক লোককেই বলছি, দেখতে পাচ্ছি। আপনারা প্রপার দোকানে আসুন, দোকান থেকে পুজো কিনুন। সেখান থেকে যদি আপনাদের মনে হয় 300 টাকা, 500 টাকা, 1000 টাকা লাইনে দাঁড়িয়ে পুজো দেবেন, ঠিক, কোনো অসুবিধা নেই। কিন্তু রাস্তা থেকে যারা বলছে যে আসুন 10 মিনিটের মধ্যে পুজো হয়ে যাবে, 5 মিনিটের মধ্যে পুজো হয়ে যাবে, তাদের কিন্তু থেকে সাবধান। আর এখানে একটু টাকা পয়সাটা সাবধানে রাখবেন, বহুত পকেট মার ঘুরে বেড়ায়। এগুলো থেকে একটু আপনাদের সাবধান, সতর্ক থাকতে হবে। পুজো দেওয়া হয়ে গেছে, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে শরীর খুব ক্লান্ত হয়ে গেছিলো, তাই এবার হোটেলে ফিরি। হোটেলে ফিরে একটু রেস্ট নেব, তারপর আবার দুপুরে কি খাওয়া যায় দেখি। তো আপাতত হোটেলের দিকেই ফিরে যাচ্ছি আমরা। কোথা থেকে এসছো দাদা? জাঙ্গিপাড়া, ডানকুনি। ডানকুনি থেকে হরিপালে, ওখান থেকে যাওয়া যায়, হরিপাল থেকে ডান দিকে। আপনারা কোথা থেকে এসছেন? টোটাল সব একসাথে আছে। ও, পুজো দেওয়া হয়ে গেছে? কবে পুজো দেবেন? রাত্রিরে পাওয়া যাবে? ভিড় হবে না? সবাই একসাথে? 30 জন? বাবা, তো বিরাট বড় গ্রুপ। বাপরে বাপ। গুড ইভিনিং বন্ধুরা, দুপুরবেলায় দারুণ ঘুম হয়েছে, বিরাট জোর ঘুমিয়ে পড়েছি। তখন একটু বাইরের দিকে যাব, একটু চাটা খাবো, একটু চা খেয়ে তারপর দেখি রাতের কি খাবার বানানো যায়। চিকেন খাওয়ার তো ইচ্ছা আছে, দেখা যাক। আর মাংস দিয়ে দিতে না। হ্যাঁ দাও, রাতে ভাত ছাড়া থাকতে পারি না, তাই ভাত খাওয়ার জন্য চাল কিনে ফেললাম। চাল কিনে দিয়ে দেবো বানাতে। আর আলুটা মাংসের জন্য কিনলাম, একটু আলুটা দিলে মাংসটা টেস্ট লাগবে, তাই আলুও কিনে নিলাম। প্রায় আধা ঘন্টা সময় রয়েছে, তাই ভাবলাম একটু শ্মশানের থেকে ঘুরে আসি, শ্মশানটাও দর্শন করা হবে। তাই সময় নষ্ট না করে আমরা বন্ধুরা মিলে একটু শ্মশানের দিকে গেলাম।
জয় তারা। মোটামুটি শ্মশানে ঘোরা হয়ে গেল। যতটুকু বুঝলাম শ্মশানের সেই মাহাত্ম্য আর নেই, কেননা এখন কানাঘুষে শুনলাম শ্মশানে আর কাঠের চুল্লিতে বডি পড়ে না, ইলেকট্রিক চুল্লি হয়ে যাওয়ার পর থেকে ইলেকট্রিক চুল্লিতেই বডি পড়ে। কিন্তু তারাপীঠের মহাশ্মশানের মেন মাহাত্ম্য হলো কাঠের চুল্লিতে প্রতিদিন একটা করে বডি পোড়া, এবং আমরা দেখেওছি প্রতিবার, কিন্তু এবারেই সেটা আর দেখতে পেলাম না কাঠের চুল্লিতে কোনো বডি পুড়তে। আমাদের রান্না বানাতে দিয়েছি, রান্না বানানো হয়ে গেছে, এখন সেটাই আনতে যাচ্ছি। তারপর রাতে ডিনার করব, সামনেই বানাতে দিয়েছি, হয়ে গেছে এতক্ষণে বানানো। 9:30 টাইম দিয়েছিলাম, এখন 10টা বাজে। যাই হোক, আমরা এই দিদির থেকে রান্না বানিয়েছি, বাবা লোকনাথ রান্না সেন্টার। আমরা আগেও এখানে অনেকবার এসেছি, রান্না খুব টেস্ট হয়, আপনারা এখান থেকে বানাতে পারেন। দিদি কটা অবধি খোলা থাকে রান্না বানানোর? এটা 11টা, 11:30। আচ্ছা, ঠিক। আমাদের 1 কেজি মাংস বানাতে কত টাকা নাও? চিকেন বানাতে 1 কেজি চিকেন বানাতে 100। আচ্ছা, আর এমনি ভাত যদি 1 কিলো কেউ বানায় তাহলে? আর মটন? মটন 1 কিলো কত বললে? 150 টাকা। তোমরা এমনি রুটি বুটিও বানাও কি? রুটি 5 টাকা। রুটির সাথে তরকারি? আচ্ছা, আমাদের রান্না কমপ্লিট, এবার নিয়ে যাওয়ার অপেক্ষা শুধু। দেখেই মনে হচ্ছে দারুণ টেস্ট হবে। ভাত হয়ে গেছে, দারুণ বানিয়েছে ভাই, এক কথায় সেরা। আমাদের তো হেভি লেগেছে খেতে। আমি সবাইকে সাজেস্ট করবো, তোমরা যদি আসো বাবা লোকনাথ রান্না সেন্টার থেকে রান্না বানিয়ে একবার শুধু খেয়ে দেখো কেমন লাগে। ভাবলাম শুয়ে পড়বো,
কালকে যেহেতু সকাল সকাল উঠতে হবে, কিন্তু এখন শুতে গিয়ে মানে ঘরের বাইরে পুরো 30 জনের ব্যাটালিয়ান লেগে গেছে। মানে দেখালে আপনারা চমকে যাবেন। পুরো ঘরের বাইরে লম্বা বারান্দায় 30 জন ওপর লোক লম্বা করে খেতে বসে গেছে। সে এত চিল্লামিল্লি, এত আওয়াজ, ঘুম এখন মাথায় উঠে গেছে, তাই বারান্দায় বসে আছি। তাদের খাওয়া দাওয়া হলে তারপর শোবো, জানি না কালকে কখন উঠতে পারবো। মানে এত আওয়াজ, এত চিল্লামিল্লি, বাপরে বাপ, 30 জন মিলে এসছে, পুরো মানে রুমের বাইরে সব খাচ্ছে, ঘরের দরজার সামনে বসে পড়েছে, মানে একদম মানে বিশ্রী অবস্থা যাকে বলবো। কী করবো, কিছু করার নেই, ওয়েট করি, কারণ এত চিল্লামিল্লির মাঝখানে ঘুমাতে পারবো। দেখুন আপনাদের দেখাচ্ছি, জুম করে দেখাচ্ছি, ভিডিওটা একটু প্রবলেম হচ্ছে। কত লোক খেতে বসেছে, কত লোক খেতে বসেছে দেখুন। বহুত লোক, প্রায় 30 জন লোক। এবার বাড়ি ফেরার পালা। যতই মন খারাপ লাগুক, বাড়িতে ফিরতেই হবে। তাই সকাল সকাল ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম রামপুরহাট স্টেশনের উদ্দেশ্যে, কারণ আমাদের ট্রেন ছিল 5টা 10-এ, বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার। জয় মা তারা। মন টানলেই আবার চলে আসবো মা তোমার কাছে, তার জন্য কোনো দিন বার সময় কিচ্ছু লাগবে না। যখনই মন টানবে সোজা তারাপীঠ। দেখতে দেখতে আমরা চলে এলাম রামপুরহাট স্টেশন। সময় প্রায় 4:30। 5টা 10-এ আমাদের ট্রেন, যেহেতু আমাদের রিজার্ভেশন টিকিট ছিল তাই অতটা তাড়াহুড়ো করিনি। ট্রেন আমাদের 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আমাদের কামরা ছিল D2, সামনের দিকে। স্টেশনে এসে গেছি, ট্রেনে উঠে পড়েছি। আবার সত্যি কথা বলতে গেলে আর শরীর চলছে না, পুরো বলতে গেলে ঘুমাতে ঘুমাতেই যাব। আর কি বলবো, 2 দিনের তারাপীঠ জার্নি দেখতে দেখতে শেষ হয়ে গেল। তো আমরা আজকে জার্নি করছি বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জারে। শিয়ালদা থেকে জার্নিটা শুরু করেছিলাম, হাওড়ায় গিয়ে শেষ করব। তো যাই হোক, ট্রেনে উঠে পড়েছি। আমাদের কোচ নাম্বার D2। একদম হাওড়ায় গিয়ে দেখা হবে, মাঝখানে আর কোথাও দেখাচ্ছি না। গুড বাই তারাপীঠ, আবার কোনো এক সময় দেখা হবে। আমি এই জায়গাটার জন্যই অপেক্ষা করছিলাম কখন আমাদের বালি স্টেশনে আসবে আর আমি এটা ভিডিও ফুটেজটা নেব। এটা আমাদের বালি স্টেশনের ওপর দিয়ে যাচ্ছে, কিন্তু আমি নামতে পারছি না, কারণ আমি তো ডিরেক্ট হাওড়া নামবো। টাটা বালি। সিগন্যাল না থাকার জন্য ট্রেনটা এমন জায়গায় থেমে গিয়েছিল, এখান থেকে আমাদের পাড়ার মন্দির পর্যন্ত দেখা যাচ্ছিল, আর ওই ঠিক ওপারেই আমাদের বাড়ি। এই যে দূরে গোলাপি বাড়িটা দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক এর পেছনেই আমাদের বাড়ি। ঢুকে গেলাম হাওড়া। প্রায় 25 মিনিট লেটে 10:35 ট্রেন আমাদের ঢোকালো 8 নম্বর প্ল্যাটফর্মে। তো ভিডিওটা শেষ করছি এখানেই। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আবার একটা ব্লগে। ভিডিওটা কেমন লাগলো জানান, আর আমাদের চ্যানেলটা প্লিজ লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে।